হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট এই সাবজেক্টে সর্বশেষ চ্যাপ্টার নাম্বার 8 রেশিও অ্যানালাইসিস। এই চ্যাপ্টার আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। তো রেশিও অ্যানালাইসিস এই চ্যাপ্টারের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস বন্টন করে দিছে, এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা 4টা ফরম্যাটে ভাগ করছি। প্রথম ফরম্যাটে আমরা শিখব লিকুইডিটি রেশিও, 2 নাম্বার ফরম্যাটে আমরা শিখব অ্যাক্টিভিটি রেশিও, 3 নাম্বার ফরম্যাটে আমরা শিখব হচ্ছে প্রফিটেবিলিটি রেশিও, 4 নাম্বার ফরম্যাটে আমরা শিখব হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার রেশিও। এই 4টা ফরম্যাটের সমন্বয়ে পার্ট সিতে একটা প্রশ্ন এবং পার্ট বিতে একটা প্রশ্ন আসবে। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় 2016 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে তার একটা অ্যানালাইসিস এখানে তুলে ধরছি। দেখতেছি যে 2016 সালে এই চ্যাপ্টার থেকে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন আছে। 17 সালে পার্ট সিতে একটা, 18 সালে পার্ট বিতে একটা, 19 সালে পার্ট সিতে একটা, 20 সালে পার্ট বি পার্ট সিতে একটা, 21 সালে পার্ট সিতে একটা, 22 সালে পার্ট বি পার্ট সিতে একটা, 23 সালে পার্ট সিতে একটা, 24 সালে পার্ট বি পার্ট সিতে একটা। তো তোমরা পরীক্ষা দিবা হচ্ছে 2023 সালে। তো সরি, পরীক্ষা দিবা হচ্ছে 2025 সালে। 2025 সালটা হচ্ছে বেজুর বছর। তো আমরা দেখতেছি যে 2023, 2021, 2019, 2017 বিগত 4 বছরে বিগত সালের প্রশ্নগুলিতে পার্সিতে একটা করে প্রশ্ন আছে। ঠিক আছে, তো তোমরা পরীক্ষা যেহেতু 2025 সালে দিবা, এখান থেকে পার্সিতে একটা প্রশ্ন কনফার্ম আসবেই। যদি ভাগ্য ভালো থাকে তাহলে সেক্ষেত্রে পার্ট বিতে একটা প্রশ্ন পাইতে পারো। তো এই চ্যাপ্টারকে আমরা তাহলে 10 অথবা 14 মার্কে টার্গেট করে পড়বো। তো এই চ্যাপ্টার অঙ্ক শুরু করার জন্য প্রথমে আমরা কিছু বেসিক আলোচনা করব। এই বেসিক আলোচনার মধ্যে আমাদের মনে রাখতে হবে শুরুতে এই চ্যাপ্টার হচ্ছে সূত্র নির্ভর চ্যাপ্টার। সূত্র যে যত বেশি মনে রাখতে পারবেন সেই চ্যাপ্টার তত বেশি বস হবে। তবে সূত্র মনে রাখার কিছু টেকনিকও আছে, আমরা টেকনিকটা তোমাদের শিখিয়ে দিব। তো লিকুইডিটি রেশিও বা শর্ট টার্ম সলভেন্সি রেশিও, এই ক্ষেত্রে আমরা টোটাল 5টা সূত্র শিখব। এর মধ্যে প্রথম এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে সূত্র সেটা হচ্ছে কারেন্ট রেশিও, মানে চলতি অনুপাত, যার সূত্র হচ্ছে কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি। চলতি সম্পদকে চলতি দায় দ্বারা ভাগ করলে আমরা মান পাবো কারেন্ট রেশিও। এখন চলতি সম্পত্তি কি এবং চলতি দায় কি, অ্যাজ এ ফোর্থ ইয়ার স্টুডেন্ট হিসেবে আপনি জানেন। যদি কারো গ্যাপ থাকে তাহলে তার জন্য কারেন্ট অ্যাসেট গুলো কি কি আমি এখানে লিখে দিচ্ছি। তো কারেন্ট অ্যাসেট আইটেমের মধ্যে লেখা আছে ক্যাশ, ব্যাংক, মার্কেটেবল সিকিউরিটি, নোট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল, আদার্স রিসিভেবল, অর্থাৎ অন্য সকল ধরনের রিসিভেবল। ইনভেন্টরির মধ্যে 3টা জিনিস থাকতে পারে, র মেটেরিয়াল থাকতে পারে, ওয়ার্কিং প্রসেস থাকতে পারে, ফিনিশ গুড থাকতে পারে, সাপ্লাইস এবং প্রিপেড এক্সপেন্স। প্রিপেড এক্সপেন্স মানে অগ্রিম খরচ। এই কয়েকটা হচ্ছে কারেন্ট অ্যাসেট। এর বাইরে যদি অন্য কোনো কারেন্ট অ্যাসেট থাকে তাহলে সেটা অবশ্যই কারেন্ট অ্যাসেটের মধ্যে ঢুকাইতে হবে। এরপর হচ্ছে কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট লায়াবিলিটি কি কি? নোটস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল, আদার্স পেয়েবল, অর্থাৎ সকল ধরনের পেয়েবল হবে কারেন্ট লায়াবিলিটি, শুধুমাত্র বন্ডস পেয়েবলটা বাদে। বন্ডস পেয়েবল হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। আনআর্নড রেভিনিউ মানে অনুপার্জিত আয়, যেটাকে আমরা বলি বাংলায় বলি অগ্রিম আয়। প্রভিশন ফর ট্যাক্স, ব্যাংক ওভারড্রাফট, ব্যাট অথবা ট্যাক্স পেয়েবল, ডিভিডেন্ড পেয়েবল এবং অ্যাক্রুড এক্সপেন্স। এই কয়েকটা জিনিস হচ্ছে কারেন্ট লায়াবিলিটি। এই আইটেমের বাইরে যদি অন্য কোনো কারেন্ট লায়াবিলিটি থাকে তাহলে সেটা অবশ্যই কারেন্ট লায়াবিলিটির মধ্যে দেখাবো। তাহলে আমাকে একটু বলো তো দেখি, কারেন্ট রেশিও সূত্রটা আমরা কি বললাম? Current assets by Current current asset by liabilities. current liabilities. এবার আমরা শিখবো হচ্ছে কুইক রেশিও বা অ্যাসেট টেস্ট রেশিও। তার সূত্র হচ্ছে কারেন্ট অ্যাসেট থেকে মনে রাখবেন দুইটা জিনিস বাদ যাবে, ইনভেন্টরি এবং প্রিপেড এক্সপেন্স। ইনভেন্টরি এবং প্রিপেড এক্সপেন্স বাদ দিব কারেন্ট অ্যাসেট থেকে, আর কারেন্ট লায়াবিলিটি বাদ দিবে একটা, সেটা কি? ব্যাংক ওভার। তাহলে কুইক রেশিও বা অ্যাসেট টেস্ট রেশিও, যেটাকে আমরা অগ্নি পরীক্ষা অনুপাত বলি বা ত্বরণ অনুপাত বলি, যার সূত্র হচ্ছে কারেন্ট অ্যাসেট থেকে কয়টা জিনিস বাদ দিব? দুইটা জিনিস বাদ দিতে হবে। দুইটা। আর কারেন্ট লায়াবিলিটি থেকে কয়টা? একটা। 3 নাম্বার যেটা, সেটা কি? সুপার কুইক রেশিও বা অ্যাবসোলিউট রেশিও। এটা নরমালি চায় না, যদি চায়
তাহলে সেক্ষেত্রে সুপার কুইক রেশিও এই সূত্র হচ্ছে কারেন্ট অ্যাসেটের মধ্যে দুইটা আইটেম, ক্যাশ এবং মার্কেটেবল সিকিউরিটি। এই ক্যাশ এবং মার্কেটেবল সিকিউরিটি এই দুইটা হচ্ছে সুপার কারেন্ট অ্যাসেট। আর কারেন্ট লাইব্রেরি থেকে আমাদের সেম ভাবে আগের মতো ব্যাংক ওভারড্রাফটটা কি বাদ দিই। তাহলে সুপার কুইক রেশিও বা অ্যাবসলিউট রেশিও নরমালি চাই না, যদি চাই তাহলে ক্যাশ প্লাস মার্কেটেবল সিকিউরিটি ডিভাইডেড বাই কারেন্ট লাইব্রেরি থেকে কি বাদ দিব আমরা, ব্যাংক ব্যাংক ওভারড্রাফটটা ওভারড্রাফট। বাদ দিয়ে দিব। তাহলে এই তিনটা সূত্র কারেন্ট রেশিও, কুইক রেশিও এবং সুপার কুইক রেশিও। এরপরে হচ্ছে এই তিনটা জিনিস এর আগে আমরা পড়ছি গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল। গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল মানে মোট কার্যকরী মূলধন। এই গ্রস ওয়ার্কিং ক্যাপিটালের সূত্র হচ্ছে টোটাল কারেন্ট অ্যাসেটস, অর্থাৎ কারেন্ট অ্যাসেটের মোট যোগফল। অর্থাৎ এই যে এখানে যে কারেন্ট অ্যাসেট আমরা যেটা বের করবো সেটাই হচ্ছে গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল। যদি নেট ওয়ার্কিং ক্যাপিটাল বলে তাহলে কারেন্ট অ্যাসেটের যোগফল থেকে কারেন্ট লায়াবিলিটি আমরা বিয়োগ করব। কারেন্ট অ্যাসেটের যোগফল থেকে কারেন্ট লায়াবিলিটি আমরা বিয়োগ করলে আমরা কি পাবো, নেট ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে গ্রস ওয়ার্কিং ক্যাপিটালের মধ্যে শুধুমাত্র কি আসতেছে, Total current টোটাল কারেন্ট assets. অ্যাসেট, আর নেট ওয়ার্কিং ক্যাপিটালের মধ্যে কারেন্ট অ্যাসেট থেকে কি বাদ বলো দেখে, কারেন্ট Current লায়াবিলিটি। liabilities. কারেন্ট লায়াবিলিটি বাদ। এবং কস্টের মধ্যে যদি চাই ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও বা নেট ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও, তখন সেক্ষেত্রে আমাদের রেশিও যখন বলবো তখন সেক্ষেত্রে সূত্র কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটি বাদ দিয়ে তারপরে কারেন্ট লায়াবিলিটি দ্বারা কি করব, ভাগ করব। তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও বা নেট ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও যদি বের করতে বলে তাহলে তার সূত্র কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি ডিভাইডেড বাই Current liabilities. কারেন্ট লায়াবিলিটি। Current liabilities. তাহলে টোটাল আমরা ফরম্যাট 1 থেকে টোটাল 6টা সূত্র শিখলাম। এই 6টা সূত্র আমরা ভালোভাবে মনে রাখা পারলে আমাদের কাজ কমপ্লিট। তো এই সূত্রগুলি একদিনে যে মুখস্থ হবে বা মনে থাকবে এমন কোনো কথা নাই। অঙ্ক করতে করতে সূত্রগুলি মুখস্থ হবে। তো টেনশন করার দরকার নাই, তোমরা প্রতিদিন অঙ্ক করার আগে সূত্রগুলি এক নজর পড়ে যাবা। এবারে 2 নাম্বার ফরম্যাট হচ্ছে অ্যাক্টিভিটি বা এফিসিয়েন্সি রেশিও বা কার্য দক্ষতা অনুপাতগুলোর মধ্যে আমরা 3টা মোস্ট ইম্পর্টেন্ট সূত্র যেটা কিনা আমরা সেই ইন্টার থেকে পড়ছি। সেটা প্রথমটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার, যেটা আমরা পড়তাম হলো দেনাদার আবর্তন অনুপাত, আর এখন আমরা পড়ি প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত। এই দেনাদারটা ক্রেডিট সেলস এর সাথে সম্পর্ক না ক্রেডিট পার্সেসের সাথে সম্পর্ক? Sales এর সাথে সম্পর্ক। Credit তাহলে sales. উপর হচ্ছে ক্রেডিট সেলস ডিভাইডেড বাই যার টার্নওভার বের করব তার এভারেজ। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার সূত্র হবে নিট ক্রেডিট সেলস ডিভাইডেড বাই এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে আমরা কি বললাম, অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে সম্পর্ক কার, ক্রেডিট সেলস এর, আর নিচে হবে যার টার্নওভার বের করব তার এভারেজ। আর তাহলে এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবলটা এটা প্রশ্ন কখনোই দেওয়া থাকবে, এটা বের করতে হবে। এটা বের করার সূত্র হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবলের ওপেনিং টাকার সাথে ক্লোজিং টাকা যোগ করে 2 দ্বারা ভাগ করা। তাহলে এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল কি বললাম বলো দেখি, ওপেনিং অ্যাকাউন্ট রিসিভেবল প্লাস Closing accounts ক্লোজিং receivable. অ্যাকাউন্ট রেশিও ডিভাইডেড বাই 2। ডিভাইডেড বাই 2, এটা মনে রাখবেন। ডিভাইডেড বাই 2। তাহলে এইটার সাথে যদি আমি এইটা লিংক করে পড়াই অ্যাকাউন্টস গুলো টার্নওভার, তাহলে অ্যাকাউন্টস গুলো কার সাথে সম্পর্ক, ক্রেডিট পারচেজ, তাহলে উপর হবে ক্রেডিট পারচেজ। তাহলে এভারেজ কারটা বের করছি টার্নওভার, অ্যাকাউন্টস গুলো দিলে যে এভারেজ কি অ্যাকাউন্টস Accounts payable. তাহলে এই অ্যাকাউন্টস পেয়েবল বের করার সেম জিনিস, ওপেনিং অ্যাকাউন্টস পেয়েবল প্লাস ক্লোজিং ডিভাইডেড বাই 2। 3 নম্বর সূত্র হচ্ছে ইনভেন্টরি টার্নওভার। ইনভেন্টরি টার্নওভারের সাথে সম্পর্ক হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড এর। তাহলে কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই কার টার্নওভার বের করতেছি, এভারেজ, এর জন্য নিচে হচ্ছে এভারেজ ইনভেন্টরি। তাহলে ইনভেন্টরি টার্নওভারের সূত্র হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই এভারেজ ইনভেন্টরি। এখন এভারেজ ইনভেন্টরি আমরা কিভাবে বের করব বলো, এভারেজটা বের করি কিভাবে, ওপেনিং ইনভেন্টরি প্লাস ক্লোজিং ইনভেন্টরি ডিভাইডেড বাই 2। ডিভাইডেড যে কোনো কিছু এভারেজ ওপেনিং এর সাথে ক্লোজিং যোগ করে দেওয়া শেষ। তাহলে আমরা 3টা ইম্পর্টেন্ট সূত্র শিখলাম, অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার, অ্যাকাউন্ট টার্নওভার, অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার এবং ইনভেন্টরি টার্নওভার। এখন অ্যাসেট টার্নওভার, অ্যাসেট টার্নওভারের সাথে সম্পর্ক হচ্ছে নিট সেলস এর। তাহলে উপর হবে নিট সেলস
আর নিচে কার টার্নওভার বের করতেছি অ্যাসেটের, এর জন্য এভারেজ অ্যাসেটস। তাহলে অ্যাসেট টার্নওভারের সূত্র হচ্ছে নিট সেলস ডিভাইডেড বাই এভারেজ অ্যাসেট। এখানে এভারেজ অ্যাসেট আমরা বের করব সেম একের মতোই, ওপেনিং অ্যাসেট প্লাস ক্লোজিং ডিভাইডেড বাই 2। ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? জি স্যার। এরপর হচ্ছে রিটার্ন অন অ্যাসেটস। রিটার্ন মানে হচ্ছে নিট ইনকাম, তাহলে রিটার্নের সাথে নিট ইনকাম সাথে উপরে নিট ইনকাম আর অ্যাসেট করতে নিচে কি এভারেজ অ্যাসেট ইনটু 100। এই রিটার্ন অন অ্যাসেটের ক্ষেত্রে ইনটু 100 হবে, তার মানে এই রিটার্ন অন অ্যাসেটের সূত্রটা যেহেতু 100 আছে এর জন্য অ্যান্সারটা হবে কি পার্সেন্টেজ। পার্সেন্টেজ। আর এই অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার, পেয়েবল টার্নওভার, ইনভেন্টরি টার্নওভার, অ্যাসেট টার্নওভার, এগুলা যেহেতু টার্নওভার এজন্য এর অ্যান্সারটা হবে হচ্ছে টাইমস। অ্যান্সারটা কি হবে বলো দেখি? টাইম। টাইমস। গুণ 100 থাকলে হবে 100, গুণ 100 দিয়ে যদি গুণ করি তাহলে হবে হচ্ছে পার্সেন্টেজ। পার্সেন্টেজ। এটা মনে রাখবেন। তাহলে আমাদের 2 নাম্বার ফরম্যাটের সূত্রগুলো আমরা একটু দেখলাম। ও আরেকটা আছে সেটা কি রিটার্ন অন কমন স্টক ইকুইটি রেশিও। তাহলে রিটার্ন মানে নিট ইনকাম আর কারটা বের করতেছি কমন স্টক, তাহলে নিচে হচ্ছে এভারেজ কমন স্টক। তাহলে এভারেজ কমন স্টক কি সেম জিনিস, কমন স্টকের টাকা ওপেনিং এর সাথে যোগ করে ক্লোজিং যোগ করে কয় দ্বারা ভাগ করব? 2 দুই দ্বারা। দ্বারা। ভাগ করব। আর শেষে 100 দ্বারা গুণ করব। এবার 3 নাম্বার ফরম্যাটের মধ্যে দুইটা সূত্র, নিট প্রফিট রেশিও আর একটা গ্রস প্রফিট রেশিও। মনে রাখবেন এই দুইটা রেশিওর ক্ষেত্রে নিচে হচ্ছে নিট সেলস ইনটু 100, এটা হলো ফিক্সড। গ্রস প্রফিটের ক্ষেত্রে উপরে গ্রস প্রফিট, নিট প্রফিটের ক্ষেত্রে উপরে নিট প্রফিট। তাহলে গ্রস প্রফিট রেশিও সূত্র কি, উপরে গ্রস প্রফিট নিচে নিট সেলস ইনটু 100। নিট প্রফিটের সূত্র কি, উপরে নিট প্রফিট নিচে নিট সেলস ইনটু 100। বুঝতে পারছি? জি স্যার। আর এগুলা যেহেতু 100 দ্বারা গুণ হয়েছে তার মানে অ্যান্সারটা কি আকারে হবে? পার্সেন্টেজ আকারে। পার্সেন্টেজ। পার্সেন্টেজ আকারে। তাহলে আশা করি 3 নম্বর ফরম্যাটের সূত্রগুলো আমরা বুঝতে পারছি। এবার আমরা চলে যাব 4 নম্বর। এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট সূত্রগুলো হচ্ছে ফরম্যাট 4 এর, এবং ফরম্যাট 4 এর সূত্রগুলি এক একটা সূত্র আছে, এক একটা সূত্র 1000 পরে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট। এই সূত্রগুলি পরীক্ষার মধ্যে আসবে, আর মনে রাখবেন এই সূত্রগুলি যে অঙ্কের মধ্যে আছে ওই অঙ্কটা তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। এখানে প্রত্যেকটা সূত্রই খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে প্রথম সূত্র হচ্ছে ডেপ্ট ইকুইটি রেশিও। ডেপ্ট ইকুইটি রেশিও সূত্র হচ্ছে লং টার্ম ডেপ্ট ডিভাইডেড বাই, আমরা সরাসরি বলব ইকুইটি ফান্ড। লং টার্ম ডেপ্ট ডিভাইডেড বাই ইকুইটি ফান্ড। এখন আমরা এই লং টার্ম ডেপ্ট কি ইকুইটি ফান্ড কি এটা আমরা যখন অঙ্কে যাব তখন আমরা একটু পড়ে নিব। হ্যাঁ, এখন আপাতত জাস্ট সূত্রটা মনে রাখো। ডেপ্ট ইকুইটি রেশিও সূত্র হচ্ছে লং টার্ম ডেপ্ট মানে দীর্ঘমেয়াদী আয়রে কি দ্বারা ভাগ করব, ইকুইটি ফান্ড দ্বারা। দ্বারা ভাগ করব। এবার প্রপার্টি রেশিও। প্রপার্টি রেশিও সূত্র হচ্ছে উপর ইকুইটি ফান্ড ডিভাইডেড বাই টোটাল অ্যাসেটস। এন্ড টোটাল অ্যাসেটের মধ্যে যদি কোনো ভুয়া সম্পদ থাকে, যেটাকে আমরা বলছি ফিকটিসিয়াস অ্যাসেট, যদি ভুয়া সম্পদ থাকে তাহলে সেটাকে আমরা বাদ দিয়ে দিব। তাহলে প্রপার্টি রেশিও সূত্র হচ্ছে ইকুইটি ফান্ড ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট। টোটাল অ্যাসেট। আর একটা ক্যাপিটাল গিয়ারিং রেশিও, সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ। ক্যাপিটাল গিয়ারিং সূত্র রেশিও হচ্ছে উপরে ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটি ডিভাইডেড বাই ইকুইটি ফান্ড। তাহলে ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটি জিনিসটা কি, অর্থাৎ যে ঋণের উপর আমাকে ফিক্সড মানে প্রতিষ্ঠানের লাভ হোক অথবা লস হোক আমাকে ওইটার উপর ইন্টারেস্ট দিতেই হবে, সেটাকে আমরা বলছি হচ্ছে ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটি। তো ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটির আইটেম হচ্ছে 3টা, ডিবেঞ্চার বা ডেপ্ট বলতে পারেন, লং টার্ম লোন এবং প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল। এই 3টা আইটেম, যেমন ডিবেঞ্চার এবং লোন এই দুইটাকে দিতে হয় ইন্টারেস্ট, আর প্রিফারেন্স শেয়ারে দিতে হয় প্রিফারেন্স ডিভিডেন্ড। এই 3টা আইটেমের ব্যয়গুলি প্রতিষ্ঠানের লাভ হলেও দিতে হয়, লস হলেও কি করতে হয়, দিতে হয়। এর জন্য এটার নাম হচ্ছে ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটি। অর্থাৎ যে ব্যয়টা ফিক্সড, লাভ লসের উপর ডিপেন্ড করে না, লাভ হলে দিতে হবে লস হলে দিতে হবে। তাহলে এখানে আমরা টোটাল 3টা সূত্র দেখলাম, ডেপ্ট ইকুইটি রেশিও, প্রপার্টি রেশিও এবং ক্যাপিটাল গিয়ারিং রেশিও। তাহলে আমাকে বলেন তো দেখি ডেপ্ট ইকুইটি রেশিও সূত্রটা আমরা তোমাদের কি পড়াইলাম? লং টার্ম ডেট ইকুইটি ফান্ড। ইকুইটি ফান্ড। ইকুইটি ফান্ড। এখন লং টার্ম ডেপ্ট কি ইকুইটি ফান্ড কি আসেন আমরা একটু চিনাই। তো আমাদের অঙ্কের মধ্যে দুইটা পার্ট থাকবে। হ্যাঁ,
হুম। একটা দায় পাশ আর একটা হচ্ছে সম্পদ পাশ। কটা পার্ট বলো দেখি? দুইটা পার্ট, একটা দায় পাশ, একটা কি সম্পদ পাশ। সম্পদ এই দায় পাশে থাকে তিনটা আইটেম। কয়টা আইটেম থাকে বলো তো দেখি? তিনটা সম্পদ পাশে তিনটা আইটেম থাকে। প্রথমে দায় পাশ বোঝায়। দায় পাশের মধ্যে প্রথম আইটেমের নাম হচ্ছে কারেন্ট লায়াবিলিটি। কি লায়াবিলিটি বলো দেখি? কারেন্ট লাইবিলিটি দুই নম্বর আইটেমের নাম হচ্ছে লং টার্ম লায়াবিলিটি। দুই নম্বর আইটেমের নাম কি? লং লং টার্ম টার্ম লাইবিলিটি লাইবিলিটি। আর সর্বশেষেরটা হচ্ছে অনার্স ইকুইটি। কি বলো দেখি? অনার্স ইকুইটি। এই কারেন্ট লায়াবিলিটি আমরা সবাই জানি। লং টার্ম লায়াবিলিটি মানে ডেট বা ডিবেঞ্চার আমরা সবাই জানি। যে এই অনার্স ইকুইটি আইটেমগুলি এক এক অঙ্কে এক এক রকম থাকে। তাহলে এইটা মুখস্থ কিন্তু আপনাদের কষ্ট হয়ে যাবে। এর জন্য আমরা শর্টকাটে পড়বো, যেহেতু দায় পাশে তিনটা জিনিস থাকে। কারেন্ট লায়াবিলিটি আমরা সহজে চিনবো, লং টার্ম লায়াবিলিটি আমরা সহজে চিনবো। তাহলে কারেন্ট লায়াবিলিটি এবং লং টার্ম লায়াবিলিটি বাদে দায় পাশে যাই থাকবে তুমি চিনো অথবা না চিনো, সেটা হলো অনার্স ইকুইটি আইটেম। বুঝতে পারছি? জি স্যার আর এই অনার্স ইকুইটি মানে হচ্ছে ক্যাপিটাল পার্ট। ক্লিয়ার? জি স্যার তাহলে আমরা কি বললাম? কারেন্ট লায়াবিলিটি স্যার। এবং লং টার্ম লায়াবিলিটি বাদে দায় পাশে যা থাকবে সবই কি অনার্স ইকুইটি অনার্স ইকুইটি। অনার্স ইকুইটি। অনার্স ইকুইটি যে কথা, আর ইকুইটি ফান্ড একই জিনিস। তাহলে সম্পদ পাশ নিয়ে আমাদের ধারণা শেষ। এখন আমরা দায় পাশে আসবো। সরি, দায় পাশ শেষ, এখন আমরা সম্পদ পাশ। সম্পদ পাশে কি কি থাকে? তিনটা আইটেম বললেন স্যার। প্রথমে থাকবে হলো কারেন্ট অ্যাসেট। প্রথমে কি থাকবে বলো দেখি? কারেন্ট অ্যাসেট এরপরে হচ্ছে ফিক্সড অ্যাসেট। এরপরটা ফিক্সড অ্যাসেট। এরপরে যদি কোনো ভুয়া সম্পদ থাকে, যেটাকে বলি ফিকটিসিয়াস অ্যাসেটস। এই ভুয়া সম্পদের নাম হচ্ছে প্রিলিমিনারি এক্সপেন্স। প্রিলিমিনারি এক্সপেন্স যদি থাকে তাহলে সেটা ভুয়া সম্পদ হিসেবে গণ্য করতে হবে। আদারওয়াইজ আমাদের সবসময় প্রশ্নে কারেন্ট অ্যাসেট থাকবে এবং ফিক্সড অ্যাসেট থাকবে। ঠিক আছে? তো আমরা ব্যালেন্স শিটের সম্পদ এবং দায় পাশ নিয়ে আমরা একটা ধারণা দিলাম। এখন আমরা একটা একটা অঙ্ক সমাধান করব। তো আজকে যেহেতু প্রথম ক্লাস, আমরা একটু সহজ থেকে শুরু করব, কারণ প্রথমে যদি কঠিন লেভেল যাই তাহলে আমাদের বুঝতে একটু সমস্যা হবে। তো আসেন প্রশ্নের এক্সারসাইজ 1, যেটা 2020 সালে পার্ট সি 16 নম্বর প্রশ্ন আছে। প্রশ্নটার মধ্যে বলা আছে এখানে যে আইটেমগুলো দিয়ে আছে প্রত্যেকটা আইটেমই খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে শেষের দুইটা। এই দুইটা কি, এটা বলা পারলে অনেক কিছু শিখতে পারছেন, মনে রাখবেন। তো প্রথমে হচ্ছে ইনভেন্টরি। ইনভেন্টরি কি কারেন্ট অ্যাসেট না কারেন্ট লায়াবিলিটি বলেন তো দেখি? কারেন্ট সেট। কারেন্ট অ্যাসেট। ক্যাশ অ্যাসেট কারেন্ট অ্যাসেট। অ্যাকাউন্ট রিসিভেবল কারেন্ট Current asset, কারেন্ট অ্যাসেট। ব্যাংক ওভারড্রাফটটা current liabilities, লায়াবিলিটি গুলো আমরা এই পাশে লিখলাম। অ্যাকাউন্টস পেয়েবলটা current liabilities, এবার শেষেগুলো একটু ভালো করে খেয়াল করেন। প্রিপেড এক্সপেন্স মানে অগ্রিম খরচ, এটা কি কারেন্ট অ্যাসেট কারেন্ট অ্যাসেট। গুড। অ্যাক্রুড স্যালারি মানে বকেয়া বকেয়া খরচ, এটা কি current liabilities, লায়াবিলিটি। গুড। ট্যাক্স পেয়েবলটা current liabilities, কারেন্ট লায়াবিলিটি। এই পরে শেষের দুইটা অ্যাডভান্স রেন্ট রেভিনিউ। অ্যাডভান্স রেন্ট রেভিনিউ অর্থাৎ অগ্রিম ভাড়া বাবদ আয়, অর্থাৎ এক কথায় অগ্রিম আয়, এটা কি current asset, কারেন্ট আছে। current liabilities, কারেন্ট, এটা অগ্রিম আয় যদি হয় তাহলে সেটা দায়, যদি অগ্রিম ব্যয় হয় তাহলে সেটা অবশ্যই কি সম্পদ। এটা অগ্রিম আয়, এই জন্য এটা কারেন্ট লায়াবিলিটি। হ্যাঁ, আনআর্নড রেভিনিউ এটা কি? এটা কারেন্ট লায়াবিলিটিস। এটা কারেন্ট লায়াবিলিটি। দেখেন কারেন্ট লায়াবিলিটি পাইলাম ব্যাংক ওভারড্রাফট, অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাক্রুড স্যালারি, ট্যাক্স পেয়েবল, অ্যাডভান্স রেন্ট রেভিনিউ এবং আনআর্নড রেভিনিউ। এই কয়টা হলো কারেন্ট লায়াবিলিটি। আর কারেন্ট আছে কি পেলাম? ইনভেন্টরি, ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভ এবং কি প্রিপেড এক্সপেন্স। তাহলে চলতি সম্পদ এবং চলতি দায় এখান থেকে বের করা শেষ, নতুন করে আর বলতে হবে না আশা করি। নিচে বলছে ডিউরিং দ্য ইয়ার সেলস ওয়ার 8 লাখ টাকা এন্ড পারচেজ 4,50,000। তাহলে সেলস মানে হচ্ছে নিট সেলস, পারচেজ মানে হচ্ছে নিট পারচেজ। ক্লিয়ার? বুঝতে পারছি? জি স্যার। এবার আসি প্রথমে কারেন্ট আছে। তাহলে প্রথমে বের করতে হচ্ছে কারেন্ট রেশিও। তাহলে কারেন্ট রেশিও সূত্রটা আমরা পড়াইছিলাম, কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই। কারেন্ট তো কারেন্ট অ্যাসেট কি কি আমরা দেখাইলাম, কারেন্ট লাইবিলিটি কি কি দেখাইলাম? এই কারেন্ট অ্যাসেটের যোগফল এবং কারেন্ট লাইবিলিটির যোগফল যোগ করে ভাগ করা পারবেন না? জি স্যার।
তো আমরা একটু যেহেতু করতে দিচ্ছি, তাহলে কারেন্ট অ্যাসেটের যোগফল আমরা এখানে বের করছি 3 লাখ টাকা, কারেন্ট লাইবিলিটির যোগফল আমরা বের করছি 1,20,000। তাহলে 3 লাখ রে 1,20,000 দ্বারা ভাগ করে মান হয়েছে 2.5। এই রেশিও চ্যাপ্টারের ক্ষেত্রে টোটাল 3 রকম অ্যান্সার হয়। এক, টার্নওভার থাকলে অ্যান্সার সাথে হবে টাইমস, সূত্রের সাথে যদি গুণ 100 হয় তাহলে হবে পার্সেন্টেজ, আর টার্নওভার বা পার্সেন্ট যদি না থাকে তাহলে সব সূত্রের মধ্যে হবে অনুপাত কত 1। তো আমাদের এই প্রশ্নের মধ্যে টার্নওভার লেখা নাই এবং সূত্রের সাথে গুণ 100 নাই, এর জন্য অ্যান্সারটা হয়ে গেছে যা হবে তার সাথে কত দিব অনুপাত 1. What one? বুঝতে পারছি কারেন্ট রেশিওটা। Yes, sir. Sir. তো মনে রাখবেন প্রথমবার অঙ্ক করার ক্ষেত্রে কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটি অবশ্যই প্রশ্নের মধ্যে দেখাবেন, প্রথমবার দেখাবেন। এরপরে যতবারই কারেন্ট অ্যাসেট লাগবে আপনাকে কারেন্ট অ্যাসেট আর এগুলা দেখানোর কোনো প্রয়োজন, জাস্ট অ্যান্সারটা নেবেন। কিন্তু প্রথমবার অবশ্যই কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটিটা বের করে দেখেন কোনটা কোনটা কারেন্ট অ্যাসেট কোনটা কোনটা কারেন্ট লায়াবিলিটি। আশা করি আমরা বুঝতে পারছি। 2 নাম্বার সূত্রটা বলছে অ্যাসেট টেস্ট রেশিও। কারেন্ট অ্যাসেট থেকে কয়টা আইটেম বাদ দেওয়া লাগে এখানে? 2টা. আর কারেন্ট লায়াবিলিটি থেকে কয়টা? একটা. একটা। গুড। তাহলে লিখছি কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি মাইনাস প্রিপেড এক্সপেন্স ডিভাইড কারেন্ট লায়াবিলিটি মাইনাস ব্যাংক ওভারড্রাফট। তাহলে কারেন্ট অ্যাসেট বের করছেন 3 লাখ, এর মধ্যে ইনভেন্টরি ছিল 2 লাখ আর প্রিপেড এক্সপেন্স হলো 10,000, আর কারেন্ট লায়াবিলিটি বের করছে 1,20,000, এর মধ্যে ব্যাংক ওভারড্রাফট হচ্ছে 20,000। তাহলে উপরে 3টা বিয়োগফল 90, নিচে 2টা বিয়োগফল 1 লাখ। 90 রে 1 লাখ দ্বারা ভাগ করলে 0.9, টার্নওভার লেখা নাই, গুণ 100 নাই, এর জন্য অনুপাত কত হয়েছে? অনুপাত 1. 3 নাম্বার প্রশ্নটা বলছে ইনভেন্টরি টার্নওভার। ইনভেন্টরি কি ক্রেডিট সেলস সাথে সম্পর্ক না ক্রেডিট পার্সেন্ট না কস্ট অফ গুডস সোল্ড? Cost of কস্ট অফ গুডস। গুড। এখন কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই এভারেজ Inventory. ইনভেন্টরি। গুড। আগে এভারেজ ইনভেন্টরি আসে। ইনভেন্টরি এভারেজটা বের করার জন্য ওপেনিং প্লাস ক্লোজিং ডিভাইডেড বাই, 2. divided by 2. এখন এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব তখনই যখন আমাদের ওপেনিং এর মান থাকবে ক্লোজিং এর মানও থাকবে, তখন আমরা সূত্র অ্যাপ্লাই করব। আদারওয়াইজ যদি ওপেনিং বা ক্লোজিং এর মধ্যে যে কোনো একটা থাকে তাহলে সূত্র অ্যাপ্লাই করার দরকার নেই, যেটা থাকবে সেটাই এভারেজের মান, মনে থাকবে। Yes, sir. তো আমরা দেখতেছি ইনভেন্টরি 2 লাখ টাকা দিয়ে আছে, একটা দিয়ে আছে, আর কোন ইনভেন্টরি দেয়া নাই। তার মানে এখানে আর ওপেনিং ক্লোজিং যোগ করে 2 দ্বারা ভাগ করার কোনো প্রয়োজন নাই। 2 লাখ টাকা যেটা আছে এটাই হলো এভারেজ ইনভেন্টরি। বুঝতে পারছি? জি স্যার। এবার আসি কস্ট অফ গুডস সোল্ড। এই কস্ট অফ গুডস সোল্ড বের করার সূত্র হচ্ছে 2টা। কয়টা সূত্র বলো দেখি? 2টা. প্রথম সূত্র হচ্ছে ওপেনিং ইনভেন্টরি প্লাস পারচেজ মাইনাস ক্লোজিং ইনভেন্টরি, এটা হলো প্রথম সূত্র। আর 2 নম্বর সূত্র হচ্ছে গ্রস প্রফিট মাইনাস কস্ট অফ গুডস সোল্ড। গ্রস প্রফিট থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ, সরি, হ্যাঁ, নিট সেলস মাইনাস হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। নিট সেলস থেকে গ্রস প্রফিট যদি বাদ দেই তাহলে আমরা পাবো কস্ট অফ গুডস সোল্ড। এটা হলো 2 নম্বর সূত্রটা। আর 1 নম্বর সূত্রটা হচ্ছে ওপেনিং ইনভেন্টরি প্লাস পারচেজ মাইনাস ক্লোজিং। এখন প্রশ্ন হচ্ছে স্যার কখন কোনটা অ্যাপ্লাই করব? যখন প্রশ্নে নিট সেলস এবং গ্রস প্রফিট দুইটার মানে থাকবে তখন 2 নম্বর সূত্রটা অ্যাপ্লাই করব। আর যখন এই দুইটা মান থাকবে না তখন আমরা অবশ্যই 1 নম্বর সূত্রটা অ্যাপ্লাই করব, মনে থাকবে। জি স্যার। তো আমাদের প্রশ্নের মধ্যে নিট সেলস দিয়ে আছে 8 লাখ টাকা, গ্রস প্রফিট কি আমাদের প্রশ্নে দিয়ে আছে? না স্যার। নাই, তার মানে 2 নম্বর সূত্র অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে প্রথম সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো প্রথম সূত্রের মধ্যে 3টা মান লাগবে, ওপেনিং প্লাস পারচেজ মাইনাস ক্লোজিং। এর মধ্যে ওপেনিং ইনভেন্টরি আমাদের প্রশ্নে নাই, ক্লোজিং দিয়ে আছে 2 লাখ টাকা, তাহলে পারচেজ কত দিয়ে আছে 4,50,000। তাহলে আমরা ওপেনিং ইনভেন্টরি মান 0, পারচেজ 4,50,000 আর ক্লোজিং দিয়ে আছে কত 2 লাখ। 2 লাখ টাকা। এই তিনটার যোগ বিয়োগ করে আমরা পাবো কি কস্ট অফ গুডস সোল্ড। বুঝতে পারছি? তাহলে কস্ট অফ গুডস সোল্ড আমরা এই তিনটার যোগ বিয়োগ করে 2 লাখ টাকা পাইলাম, আর এভারেজ ইনভেন্টরি একটাই ছিল এজন্য 2 লাখ। এটাকে এর দ্বারা ভাগ করে হবে 1.25। যেহেতু টার্নওভার আছে এজন্য অ্যানসারটা হয়ে গেছে কি টাইমস। এবার 4 নম্বরটা অ্যাকাউন্ট রিসিভ টার্নওভার। অ্যাকাউন্ট রিসিভ টার্নওভার সূত্রটা কি পড়াইছিলাম? অ্যাকাউন্ট Average. Account receivable. তাহলে নিট ক্রেডিট সেলস আমাদের প্রশ্নে দিয়ে আছে
8 লাখ টাকা। এখন এটা কি নগদে না বাকিতে কিছু লেখা নাই, তার মানে এইটাই নগদে, এইটাই বাকিতে, এইটাই নিচ্ছে, মানে সবকিছু এইটাই। তাহলে 8 লাখ টাকা আর অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের প্রশ্নে দিয়ে আছে একটা 50,000 টাকা, আর অন্য কোনো অ্যাকাউন্ট রিসিভেবল দেওয়া নাই। তার কি সূত্র অ্যাপ্লাই করার প্রয়োজন আছে? না স্যার। তাহলে সূত্র লিখছি, এর সেলস 8 লাখ টাকা, এভারেজ অ্যাকাউন্ট 50, ভাগ করলে হবে 16, টার্নওভার যেহেতু আছে এই জন্য হয়ে গেছে কি টাইমস। Ten. বুঝতে পারছি? স্যার Yes, sir. এবার অ্যাকাউন্টস পেবল টার্নওভার এর সূত্রটা কি? নেট Net purchase by average accounts receivable. Right. তাহলে ক্রেডিট পার্সেস, তাহলে পার্সেস আমাদের প্রশ্নে দিয়েছে 4,50,000, এটাই মানে নিট ক্রেডিট পার্সেস। অ্যাকাউন্টস পেবল আমাদের প্রশ্নে দিয়ে আছে একটা, সেটা কত 40,000 টাকা। তাহলে এইটাই হচ্ছে এভারেজ অ্যাকাউন্টস পেবল। তাহলে 4,50,000 কে 40 দ্বারা ভাগ করা 11.25, টার্নওভার যেহেতু আছে এই জন্য অ্যান্সারটা হয়ে গেছে কি টাইমস। টাইমস। বুঝছি? জি স্যার। তাহলে 1 নাম্বার নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? No, sir. স্যার এই 1 নাম্বার প্রশ্নের মধ্যে আমাদের কয়েকটা অঙ্ক দিয়ে আছে, আমি অঙ্কগুলো একটু দেখিয়ে আসি। একুশ নম্বর প্রশ্নটা বাসার কাজ থাকবে, ঠিক আছে? 22 বাসার কাজ থাকবে। নাই, এই দুইটাই হচ্ছে আমাদের ওইটার মতো, তাহলে 21-22 দুইটা বাসার কাজ রইল। এখন আমরা চলে যাব হচ্ছে 2 নম্বর অঙ্কটা। 2 নম্বর অঙ্কটার মধ্যে দিয়ে আছে টোটাল কারেন্ট অ্যাসেট দিয়ে আছে 5 লাখ টাকা। আগে যেগুলো আমরা এই চারটা যোগ করে যে মানটা পাইতাম ওই মানটা আমাদের প্রশ্নে দিয়ে আছে কত টাকা? 5 লাখ। কারেন্ট লাইবিলিটি দিয়ে আছে 2 লাখ টাকা, আর নিচে দিয়ে আছে কুইক রেশিও 1.5। আমরা জানি কুইক রেশিও যে কথা আর অ্যাসেট টেস্ট রেশিও কি একই কথা। একই কথা। তাহলে এই তিনটার উপর ভিত্তি করে আমাদের তিনটা রিকোয়ারমেন্ট করতে বলছে। অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 13তে আইছে, 16তে আইছে, 20-এ আইছে, 24-এ আইছে। তাহলে 25-এর জন্য এটা লেস ইম্পর্টেন্ট। তবে অঙ্কটা করে যান, যে কোনো মুহূর্তে কাজে লাগতে পারে। তো প্রথমে বের করতে বলছে টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল। টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল যে কথা, গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল একই কথা। গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল সূত্র কি বলেছিলাম বলেন তো দেখি? টোটাল Net কারেন্ট current অ্যাসেট। assets. যেটার মানটা আমাদের প্রশ্নে সরাসরি দিয়ে আছে 5 লাখ টাকা। 2 নম্বর নেট ওয়ার্কিং ক্যাপিটাল, যা বের করার সূত্র পড়াইছিলাম। কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লায়াবিলিটি বাই Current 5 লাখ থেকে 2 লাখ টাকা বাদে থাকে 3 লাখ টাকা। আর 3 নম্বর বের করতে বলছি ইনভেন্টরি। এই ইনভেন্টরি বের করার অরিজিনাল কোনো সূত্র নাই। তাহলে কিভাবে বের করব? ইনভেন্টরি বের করার জন্য আমাদের প্রশ্নে একটা অতিরিক্ত তথ্য ছিল কি? কুইক রেশিও। তোমরা জানি কুইক রেশিও বের করার ক্ষেত্রে কারেন্ট অ্যাসেট থেকে কয়টা জিনিস বাদ দিতে হবে? দুইটা আর কারেন্ট লাইবিলিটি থেকে একটা একটা। একটা। তোমরা সূত্রটা দেখি, কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি মাইনাস প্রিপেড এক্সপেন্স, কারেন্ট লাইবিলিটি মাইনাস কি ব্যাংক ওভার। এন্ড এই কুইক রেশিওর মানটা ছিল আমাদের প্রশ্নে 1.5। কারেন্ট অ্যাসেটের মান ছিল 50,000। ইনভেন্টরি মানটা যেহেতু বের করতে বলছে এই জন্য ইনভেন্টরি থাকবে, আর প্রিপেড এক্সপেন্স যেহেতু নাই এই জন্য এই মানটা কি 0। নিচে কারেন্ট লাইনের মান ছিল 2 লাখ টাকা, ব্যাংক ওভারড্রাফট নাই এই জন্য ব্যাংক ওভারড্রাফট কি 0। বুঝতে পারছি কথা? জি স্যার। এখন আমরা আড়াআড়ি গুণ করব। আড়াআড়ি গুণ করলে 1.5 দ্বারা 2 লাখের গুণ করলে হবে 3 লাখ টাকা, আর এটা গুণ করলে 50,000 মাইনাস ইনভেন্টরি। কারণ ইনভেন্টরি মাইনাস আছে সমান এই পাশে এসে প্লাস হয়ে গেছে, এখানে 5 লাখ 5 লাখ কি এই 3 লাখ প্লাস আছে, এই পাশে কি মাইনাস। অতএব ইনভেন্টরি সমান সমান এই দুইটার বিয়োগফল 2 লাখ টাকা। বুঝতে পারছি ইনভেন্টরি বের করাটা? জি স্যার। তাহলে 1-2 শেষ। 3 নাম্বার অঙ্কগুলি আমরা নেক্সট ক্লাসে করাবো। এগুলো এখন আমাদের পড়ার মতো এখন পর্যন্ত অবস্থান সৃষ্টি হয় নাই। 3 নাম্বার পারলে আমরা 4 নাম্বারটা পারব।
5 নম্বর প্রশ্নটা আমরা দেখতেছি। 5 নম্বর প্রশ্নটা বলা আছে ডিটারমাইন দ্য সেলস অফ দ্য রোহান লিমিটেড উইথ দ্য ফলোইং ইনফরমেশন। তাহলে এই তথ্যের উপর ভিত্তি করে আমাদের কি বের করতে হবে? সেলস বের করতে হবে। মনে রাখবেন আমরা 1 নম্বর অঙ্কের মধ্যে যে মানগুলি বের করছি ওই মানগুলি আমাদের প্রশ্নে কি দেওয়া আছে। যেমন কারেন্ট রেশিও আমরা বের করি, এই কারেন্ট রেশিওর মানটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। অ্যাসেট টেস্ট রেশিও মানটা দেওয়া আছে, কারেন্ট লাইবিলিটি দেওয়া আছে, ইনভেন্টরি টার্নওভার দেওয়া আছে। এই চারটার উপর বেস করে আমাদের কি বের করতে হবে? সেলস বের করতে হবে। মনে রাখবেন যে অঙ্কে অ্যান্সার গুলি দেওয়া থাকে ওই অঙ্কটা করা আমাদের জন্য সবচাইতে সহজ। ওই অঙ্কটা আমাদের করার জন্য কি সবচাইতে সহজ। কারণ কি? কারণ অঙ্কগুলি আমাদের সিরিয়ালি আগাবো। যার মান থাকে তার সূত্র অ্যাপ্লাই করে যার মান থাকবে তার মান বসে, বাদ বাকি এগুলি কি জিরো বসে। যেমন তার মানে এই অঙ্কের মধ্যে আমাদের 4টা মান দিয়েছে। এর মধ্যে প্রথম মানটি আছে কারেন্ট রেশিও। তাহলে কারেন্ট রেশিও সূত্র আমরা কি জানি একটু বলেন তো দেখি। Current assets Current liability. তাহলে কারেন্ট অ্যাসেট ডিভাইড বাই কারেন্ট লাইবিলিটি। তাহলে কারেন্ট অ্যাসেট আমাদের প্রশ্নে দিয়ে নাই, কারেন্ট লাইবিলিটি দিয়ে আছে 8 লাখ। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে কারেন্ট অ্যাসেটটা বের করে নিতে পারবো। তাহলে এটা কত নম্বর অঙ্ক দেখাইলাম এটা? স্যার এটা 5 নাম্বার 5 লাখ। গুড। আশা করি 5 নম্বরটা আমরা দেখতেছি না স্ক্রিনে? জি স্যার তাহলে কারেন্ট রেশিও সমান সমান কারেন্ট অ্যাসেট ডিভাইড কারেন্ট লাইবিলিটি। তাহলে কারেন্ট রেশিওর মান ছিল আমাদের প্রশ্নে 1.5। কারেন্ট অ্যাসেট নাই জন্য কারেন্ট অ্যাসেট লিখছি। কারেন্ট লাইবিলিটি প্রশ্নে ছিল 8 লাখ। এই যে কারেন্ট লাইবিলিটি ছিল কত? 8 লাখ টাকা। তাহলে এই তিনটার মধ্যে আমাদের কারেন্ট অ্যাসেট দিয়ে তাহলে আমরা আড়াআড়ি গুণ করে কারেন্ট অ্যাসেট বের করে পাবো না? জি স্যার পারবো অতএব কারেন্ট অ্যাসেট সমান সমান 1.5 লাখ 8 লাখ রে 1.5 দ্বারা গুণ করলে হবে 12 লাখ টাকা। বুঝতে পারছি? তাহলে এখন দেখেন আমরা কারেন্ট অ্যাসেট জানি 12 লাখ আর কারেন্ট লাইন আমাদের পছন্দ 8 লাখ টাকা আগে থেকেই দিয়েছিল। তাহলে আমরা প্রথমটা বের করে কারেন্ট অ্যাসেটও জানলাম এবং কারেন্ট লাইবিলিটি আমরা আগে থেকে জানি। এবং দ্বিতীয় সূত্রটা ছিল অ্যাসেট টেস্ট রেশিও। তাহলে অ্যাসেট টেস্ট রেশিও কারেন্ট অ্যাসেট থেকে ইনভেন্টরি এবং প্রিপেইড এক্সপেন্স বাদ আর কারেন্ট লাইবিলিটি থেকে কি বাদ বলো দেখি? তাহলে অ্যাসেট টেস্ট রেশিওর মান ছিল 1.20। কারেন্ট অ্যাসেট আগে ছিল না কিন্তু আমরা একটু আগে বের করলাম 12 লাখ টাকা। ইনভেন্টরি মানটা বের করতে হবে। প্রিপেইড এক্সপেন্স নাই, প্রিপেইড এক্সপেন্স কি 0। কারেন্ট লাইবিলিটি মান আমাদের প্রশ্নে ছিল 8 লাখ টাকা, ব্যাংক ওভারড্রাফট নাই এজন্য ব্যাংক ওভারড্রাফট কি 0। এখন বলতে পারেন স্যার প্রিপেইড এক্সপেন্স নাই, ইনভেন্টরিও নাই, ব্যাংক ওভারড্রাফট নাই। প্রিপেইড এক্সপেন্স ব্যাংক ওভারড্রাফট 0 দিলেন কিন্তু ইনভেন্টরি 0 দিলেন না কেন? কারণ কি? ঠিক আছে? মনে জি রাখতে স্যার হবে এটাই একটা বুঝাইলাম না আমি। প্রতিষ্ঠানে কারেন্ট অ্যাসেটের মধ্যে মাস্ট বি ইনভেন্টরি থাকতেই হবে। প্রিপেইড এক্সপেন্স আপনার থাকতে পারে নাও থাকতে পারে। অগ্রিম খরচ প্রতিষ্ঠানে থাকতে পারে না থাকে, কিন্তু ইনভেন্টরি মানে মজুত ছাড়া প্রতিষ্ঠান চলতে পারবে না। এর জন্য কারেন্ট অ্যাসেটের মধ্যে মাস্ট বি দুইটা জিনিস থাকবে, ইনভেন্টরি এবং ক্যাশ। ঠিক আছে? এখন যেহেতু এখানে দুইটি আমাদের প্রশ্নে ছিল না, এই প্রিপেইড এক্সপেন্স হলো অপশনাল। অপশনালটাকে আমরা 0 ধরছি কিন্তু যেটা ফিক্স থাকবে সেই মানটা আমরা বের করব। বুঝতে পারছি? জি এই স্যার জন্য এখান থেকে আমরা ইনভেন্টরি মানটা বের করবো। আর যদি গুণ করি তাহলে 8 লাখের সাথে 1.20 গুণ করে হয় 9 লাখ টাকা। আর এর নিচে এক আছে 12 লাখ আর ইনভেন্টরি যা আছে তাই। মাইনাসটা এই পাশে প্লাস হয়ে গেছে, এই পাশে প্লাসটা এই পাশে কি মাইনাস। অতএব ইনভেন্টরি সমান সমান এই দুইটা বিয়োগফল 2,40,000। ইনভেন্টরি বোঝা গেছে? তাহলে এই পর্যন্ত আমরা তিনটা মান দিলাম। কারেন্ট অ্যাসেট আমরা বের করছি, কারেন্ট লাইবিলিটি আমাদের প্রশ্নে ছিল, ইনভেন্টরি এইমাত্র বের করলাম। এবার 3 নাম্বার যেটা সেটা কারেন্ট লাইবিলিটি আমাদের প্রশ্নে দিয়ে আছে, তাহলে এটা নিয়ে কাজ করার দরকার নাই। সর্বশেষ হলো ইনভেন্টরি টার্নওভার। এন্ড ইনভেন্টরি টার্নওভারের সূত্রটা আমরা কি জানি একটু বলেন তো দেখি। Cost of goods sold by average inventory. রাইট, কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই এভারেজ। এখন কস্ট অফ গুডস সোল্ড বের করার সূত্র দুইটা, নিট সেলস মাইনাস গ্রস প্রফিট, ওপেনিং প্লাস পারচেজ মাইনাস ক্লোজিং। এই অঙ্কের মধ্যে আমাদের কোনো কিছুই না, এই জন্য আমরা আর এইটাই যেহেতু আমাদের সর্বশেষ ক্রো, মানে এরপর আমাদের কোনো ক্রো দিয়া নাই সেলস বের করার জন্য। এর জন্য এখানেই আমরা এখান থেকে হলো গিয়ে আমাদের সর্বশেষ আইটেমটা থেকে আমরা আমাদের যেটা বের করতে সেটা আমরা পাবো। ইনভেন্টরি টার্নওভারের সূত্র নরমালি হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই এভারেজ ইনভেন্টরি। যেহেতু কস্ট অফ গুডস সোল্ড বের করে আমরা যে সূত্রগুলি জানি দুইটার একটাও নাই, এর জন্য কস্ট অফ গুডস সোল্ড এর পরিবর্তে যেহেতু আমাদের বের করতে বলছে কি সেলস,
এই জন্য আমরা এখানে দিব হচ্ছে সেলস। কস্ট অফ গুডস সোল্ড এর পরিবর্তে আমরা দিলাম হচ্ছে সেলস। বুঝতে পারছি? কারণ কস্ট অফ গুডস সোল্ড সূত্র একটা ছিল নিট সেলস থেকে কি বাদ দেওয়া লাগে, গ্রস প্রফিট বাদ দিতে হয়। যেহেতু আমাদের প্রশ্নে গ্রস প্রফিট নাই, এই জন্য নিট সেলস। তাহলে আমাদের ইনভেন্টরি টার্নওভারের সূত্রটা পড়লাম, সেলস ডিভাইডেড বাই এভারেজ ইনভেন্টরি। এখন ইনভেন্টরি টার্নওভার মান ছিল 5, সেলস আমাদের বের করতে হবে এভারেজ ইনভেন্টরি মানটা। আমরা এই মাত্র বের করছি ইনভেন্টরি 2,40,000, এন্ড এটা হলো ক্লোজিং, কিন্তু ওপেনিংটা দেয়া নাই। তাহলে ওপেনিং প্লাস ক্লোজিং ডিভাইডেড বাই 2, এটা কি আর অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন আছে? প্রয়োজন নাই স্যার। তাহলে ইনভেন্টরি 2,40,000 আমরা আড়াই গুণ করলে সেলস সমান 2,40,000 5 দ্বারা গুণ করলে হবে 12 লাখ টাকা। এটাই হচ্ছে আমাদের প্রশ্নের অ্যান্সার। বুঝতে পারছি? জি তাহলে স্যার। যে অঙ্কে অ্যান্সার দেওয়া থাকবে ওই অঙ্কগুলি করাটা তোমাদের জন্য কি সহজ। যেভাবে সিরিয়াল থাকবে ওই সিরিয়াল জন্য আগালে অটোমেটিক ভাবে মান বের হয়ে যাবে। ঠিক আছে? তাহলে 5 নাম্বারটা গেল। এরপর হচ্ছে 6 নম্বর প্রশ্নটা। 6 নম্বর প্রশ্নটা করে দিব। এটি হলো আমাদের আজকে করে দেওয়া সর্বশেষ অঙ্ক। এরপরে বাদ বাকিগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। তো 6 নম্বর প্রশ্নটা বলছে প্রিপেয়ার এন্ড কমপ্লিট দ্য ফলোইং প্রি ফর্মা ব্যালেন্স শিট ইউজিং দ্য রেশিও গিভেন বিল। এখানে আমাদের ব্যালেন্স শিটে দায় পাশে 3টা তথ্য দিয়ে আছে, সম্পদ পাশে 3টা তথ্য দিয়ে আছে। এই সম্পদ পাশে 3টা, দায় পাশে 3টা, এই তিনটা বের করে আমাদের ব্যালেন্স শিটটা কমপ্লিট করতে হবে। তো আমাদের টার্গেট কি কি? ক্যাশ বের করা, ইনভেন্টরি বের করা, ফিক্সড অ্যাসেট বের করা। আর এই পাশ থেকে কারেন্ট ডেট মানে কারেন্ট লায়াবিলিটি, লং টার্ম ডেট মানে লং টার্ম লোন, আর অনার্স ইকুইটি মানে অনার্স ইকুইটি। টোটাল 6টা আইটেম আমাদের বের করতে হবে। এখন কিভাবে বের করব? নিচেটা ডিরেকশন দিয়ে আছে। ডিরেকশনের মধ্যে প্রথমে দিয়ে আছে অনার্স ইকুইটি 2 লাখ টাকা। তাহলে দায় পাশে যে 3টা হোয়াট ছিল, 3টা হোয়াটের মধ্যে একটা তো মান প্রশ্নে দিয়ে আছে নাকি? তাহলে জি আমি স্যার। একটা লিখে ফেললাম, হ্যাঁ 2 লাখ টাকা লিখে ফেললাম। তাহলে আমাদের দায় পাশে কটা লাগে? 2টা লাগে। 2টা। 2 নম্বর প্রশ্ন বলছে, 2 নম্বরটা বলছে টোটাল ডেট টু অনার্স ইকুইটি দিয়ে আছে 0.5। এখন কিছু কিছু সূত্র আছে যে সূত্রগুলি আপনি পড়েন নাই, কিন্তু ওই সূত্রগুলি পরীক্ষা হলে ইনস্ট্যান্ট লিখে আপনাকে সমাধান করে আসতে হবে। এরকম সূত্রের মধ্যে এরকম এইটা হলো একটা সূত্র। যেমন টোটাল ডেট টু অনার্স ইকুইটি, এই সূত্রগুলো আমি পড়াই নাই, কিন্তু এই সূত্রগুলি খুবই সহজ। সূত্রগুলি কিভাবে করব? এই 2 হচ্ছে মিড পয়েন্ট, এই 2 এর আগের টুকু থাকবে উপরে আর 2 এর পরের টুকু থাকবে নিচে। তাহলে টোটাল ডেট টু অনার্স ইকুইটি সূত্র হবে উপরে টোটাল ডেট, নিচে হচ্ছে অনার্স ইকুইটি। বুঝতে পারছি? জি। তাহলে টোটাল ডেট টু অনার্স ইকুইটি সূত্রটা কি? টোটাল ডেট বাই অনার সিকিউরিটি। ওকে, তাহলে আমরা সূত্রটা দেখেন লিখছি। এই যে টোটাল ডেট অনার্স ইকুইটি, তাহলে এটার মান আমাদের প্রশ্নে ছিল 0.5। টোটাল ডেট নাই, টোটাল ডেট আমরা বের করব। অনার্স ইকুইটি কিন্তু প্রশ্নে ছিল, ঠিক আছে? 2 লাখ টাকা। তাহলে আরেক গুণ করে টোটাল ডেট পেলাম 1 লাখ টাকা। টোটাল ডেট 1 লাখ টাকা কি বুঝতে পারছি? জি স্যার। আর এই টোটাল ডেট মানে কি? কারেন্ট ডেট এবং লং টার্ম ডেট এই দুইটার যোগফল 1 লাখ টাকা। এখন 1 লাখ টাকা যদি হয়, এর মধ্যে মনে করে কারেন্ট ডেট আমি 40,000 টাকা বের করব, তাহলে লং টার্ম ডেট কত হবে? 60,000। আবার মনে করো লং টার্ম ডেট আমি পেলাম 20,000 টাকা, তাহলে কারেন্ট ডেট কত হবে? 80,000। তার মানে দুইটার যে কোনো একটা জাল আর একটা বের করব, তাই তো? জি এখন ডিরেকশন পরে দিয়ে আছে কারেন্ট ডেট টু টোটাল ডেট, তাহলে এটা শুধু কি হবে? কারেন্ট ডেট বাই টোটাল। নিচে টোটাল ডেট। তাহলে কারেন্ট ডেট ডিভাইড টোটাল, তাহলে এটার মান ছিল প্রশ্নে 0.5। কারেন্ট ডেট আমাদের নাই, এটা আমরা বের করব। আর টোটাল ডেট এই মাত্র পেলাম, কত টাকা পাইছি? 1 লাখ টাকা। তাহলে আর গুণ করলে কারেন্ট ডেট সমান পেলাম কত? 50। তাহলে কারেন্ট ডেট যদি 50 হয় তাহলে লং টার্ম ডেট কত হবে? 50। তাহলে আমরা এখানে পূরণ করে ফেলাই, কারেন্ট ডেট 50, লং টার্ম ডেট কত? কি বের করে বুঝছেন? জি স্যার। তো দায় পাশে 3টার যোগ হবে কত? 3 লাখ টাকা। তাহলে আমাদের দায় পাশ শেষ। আমরা জানি এ সমান সমান কি বলো দেখি? এল প্লাস প্লাস ওই তাহলে দায় পাশে 3 লাখ টাকা, যে সম্পদ পাশে আমাদের কত হবে? ওই 3 লাখ টাকাই হবে নাকি? এই 3 লাখের মধ্যে কয়টা জিনিস বলো তো? 3টা। কি কি? ক্যাশ, ইনভেন্টরি, ফিক্সড অ্যাসেট।
এখন কার যে কত টাকা এটা আমরা জানি না, এটা বের করার ডিরেকশন দিয়ে আছে। বলছে ফিক্সড অ্যাসেট টু অনার্স ইকুইটি, তাহলে এটা শুধু কি? ফিক্সড অ্যাসেট বাই ওনার সিকিউরিটি। ওকে, তাহলে আমরা শুধু লিখছি ফিক্সড অ্যাসেট অনার্স ইকুইটি, তাহলে এর মান ছিল 0.5, ফিক্সড অ্যাসেট নাই, বের করব অনার্স ইকুইটি। আমাদের প্রশ্নে কিন্তু দেওয়া ছিল 2 লাখ টাকা। না আর যদি গুণ করি তাহলে ফিক্সড অ্যাসেট পেলাম হলো 1 লক্ষ কত? 20,000 টাকা। তাহলে আমরা সম্পদ মাসে 1,20,000 টাকা লিখে ফেললাম। কারণ বাকি থাকে আরো 1,80,000। এই 1,80,000 মধ্যে ক্যাশ যদি 80,000 হয় তাহলে ইনভেন্টরি কত হবে? 1 1 লাখ। লাখ। আবার ইনভেন্টরি যদি 50,000 হয় তাহলে এটা হবে 1,30,000। আর দুইটা হচ্ছে কোনো একটা জানা, আরেকটা আমরা বের করা পারবো। তো এটা বের করার জন্য ডিরেকশন দিয়ে আছে টোটাল অ্যাসেট টার্নওভার। তো টোটাল অ্যাসেট টার্নওভার এর সূত্র আমরা জানি নিট সেলস ডিভাইডেড বাই টোটাল অ্যাসেটস। ঠিক আছে, টোটাল অ্যাসেট টার্নওভার সূত্র কি? নিট সেলস ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট। তাহলে টোটাল অ্যাসেট টার্নওভার মান ছিল 2, নিট সেল আমাদের প্রশ্ন নাই, তাহলে নিট সেল থাকবে। আর টোটাল অ্যাসেটটা বলো তো দেখি, দায় যদি 3 লাখ হয় টোটাল অ্যাসেট কত হবে? 3 লাখ। 3 লাখ। এই জন্য টোটাল অ্যাসেটের মান লিখছি কত? 3 লাখ। আর আড়াই গুণ করলে সেলস সমান সমান হলো 6 লাখ টাকা। সেলসটা কি বুঝছি? জি স্যার। এখন বলতে পারেন স্যার এই সেলস 6 লাখ টাকা বের করে আমাদের ব্যালেন্স শিটে ক্যাশ বা ইনভেন্টরি তো কোনো ইফেক্ট পড়লো না, একটু পরে টের পাইবেন। হ্যাঁ, ইনভেন্টরি টার্নওভার সূত্র আমরা কি জানি? কস্ট অফ গুডস সোল্ড বাই এভারেজ ইনভেন্টরি। এন্ড কস্ট অফ গুডস সোল্ড বের করার যে সূত্র, এই সূত্রের মধ্যে আমাদের এখানে কিছুই নাই। তা না থাকলে আমরা কস্ট অফ গুডস সোল্ডের পরিবর্তে কি লিখি? সেল। সেলস। তাহলে এখানে আমাদের সূত্র সেলস ডিভাইডেড এভারেজ ইনভেন্টরি। তাহলে এইটুকুর মান ছিল 8, এই সেলস আমরা এইমাত্র বের করলাম কত? 6 লাখ টাকা। আর ইনভেন্টরি থাকবে। এন্ড আর যদি গুণ করা হয়, এই 8 দ্বারা ইনভেন্টরি গুণ আর 6 লাখ 6 লাখ, কারণ ইনভেন্টরির সাথে 8 যেহেতু গুণ আছে তাহলে এই পাশে ভাগ হবে। তাহলে 6 লাখ ডিভাইডেড বাই 8 সমান ইনভেন্টরির মান পাবো 75,000 টাকা। বুঝতে পারছি? হ্যাঁ স্যার। স্যার এবার ইনভেন্টরি মান যেহেতু 75,000 টাকা পাইলাম, এখন 3 লাখ টাকার মধ্যে আমরা 75 এবং 1,20,000 টাকা পাইছি, তাহলে বাদ বাকি কার মান? ক্যাশের। ক্যাশ। তাহলে আমাদের ব্যালেন্স শিট কমপ্লিট হয়ে গেল না? জি স্যার। এখন সুন্দর করে আমরা একটা ব্যালেন্স শিট করবো। এই যে ব্যালেন্স শিট, কারেন্ট ডেট, লং টার্ম ডেট, অনার্স ইকুইটি, তাহলে টোটাল লায়াবিলিটি, টোটাল অ্যাসেট, ফিক্সড অ্যাসেট 1,20,000, ইনভেন্টরি 75, তাহলে বাদ বাকি থাকে ক্যাশের টাকা 1,05,000। এই ক্যাশের এখানে ব্র্যাকেটে একটু লিখে দিবেন বিএফ। বিএফ মানে কি? ব্যালেন্সিং ফিগার। বুঝতে পারছি? পারবো? জি স্যার। স্যার তাহলে এই 6 নাম্বার প্রশ্নের মতো আমাদের অঙ্ক হচ্ছে এই 8 নাম্বার প্রশ্নটা। একই জিনিস, সেই সম্পদ পাশে 3টা, দায় পাশে তার 3টা বের করে এই যে ডিরেকশন দিয়ে আছে। তাহলে 8 নাম্বার অঙ্কটা আপনারা নিজ দায়িত্বে করে নেবেন। ঠিক আছে? তাহলে আজকে আমাদের এই পর্যন্ত থাকবে। এই পর্যন্ত যার যেটা সমস্যা থাকবে, সমস্যাগুলো আগামী ক্লাসে আমাকে প্রশ্ন করলে আমি দেখিয়ে, আমাদের এখানে বাকি রইল কত নাম্বার অঙ্ক জানি? 3 এবং 4। 3 নাম্বার অঙ্ক দিয়ে আমরা নেক্সট ক্লাসে শুরু করবো, একদম সিরিয়ালি শুরু করব। ঠিক আছে? ক্লাসে আমাদের এই পর্যন্ত থাকবে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন।